আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল এই সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আল আবি জাহান। সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়ামটি সংবাদ শিরোনামগুলো। শ্রমিক কল্যাণ তহবিলের অর্থ আত্মসাৎ ও পাচার মামলায় ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিচার শুরুর নির্দেশ, 15 জুলাই সাক্ষ্য গ্রহণ। বিএমইটির ছাড়পত্র থাকলেও কতজন শ্রমিক মালয়েশিয়া যেতে পারেননি জানার তাগিদ, শ্রমিকদের অন্য দেশে পাঠানোর পরামর্শ। মিথ্যা তথ্য দিয়ে অস্ত্র কেনার মামলায় মার্কিন প্রেসিডেন্টের ছেলে হান্টার বাইডেন দোষী সাব্যস্ত, সর্বোচ্চ 25 বছরের কারাদণ্ডের আশঙ্কা। এবং টি-20 বিশ্বকাপে নামিবিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ার 9 উইকেটের জয়, সাউথ আফ্রিকার পর সুপার 8-এ ওজেইরা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। শ্রমিক কল্যাণ তহবিলের 25 কোটিরও বেশি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনূসের বিচার শুরুর নির্দেশ দিয়েছে আদালত। তিনি ছাড়াও আরও 13 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন ঢাকার বিশেষ জজ সৈয়দ আরাফাত হোসেনের আদালত। এনামুল কবির রূপমের রিপোর্ট। নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অভিযোগ, গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি শ্রমিক কর্মচারী কল্যাণ তহবিলের 25 কোটি 22 লাখ টাকা আত্মসাৎ করে তা বিদেশে পাচার করেছেন। এই অভিযোগে মামলা দায়েরের পর ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে চার্জশিট দেয় দুর্নীতি দমন কমিশন দুদক। দুই পক্ষের শুনানি শেষে ডক্টর ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে চার্জ গঠন করে আগামী 15 জুলাই বিচার শুরুর নির্দেশ দেন ঢাকার বিশেষ জজ সৈয়দ আরাফাত হোসেনের আদালত। অনেক হয়রানির মধ্যে আছি, বুঝতে পারছেন, কাজেই সেটারই অংশ, এটা চলতে থাকবে। সারাক্ষণই খাঁচার ভেতরে ছিলাম। একটা সভ্য দেশে কেন এরকম হতে যাবে? কেন একজন নাগরিককে খাঁচার ভেতরে পশুর মতো দাঁড়িয়ে থাকতে হবে আদালতের শুনানির জন্য, যেখানে এখনো বিচার শুরুই হয় নাই, যেখানে অপরাধ সাব্যস্ত হওয়ার কোনো সুযোগই হয় নাই। এই অভিযুক্তটা সম্পূর্ণভাবে বেআইনি, আইনের সাথে পড়ে না। কারণ অভিযোগ করতে হলে আমার কাছে কেউ আমানত রাখতে হবে। গ্রামীণ টেলিকমের কাছে, ডক্টর ইউনূসের কাছে কেউ আমানত রাখে নাই, যে আমানত তিনি খেয়ান করেছেন। যখন শ্রমিকের কোনো স্বার্থ ছিল না, তখন উচ্চতর আদালতের নির্দেশে তিনি শ্রমিকের স্বার্থ সংরক্ষণ করার জন্য তিনি এটা আপোষে গেলেন এবং একটা সভা করলেন। সেখান থেকে তিনি বললেন 437 কোটি টাকা আমরা শ্রমিককে দিয়ে দিব। হঠাৎ করে তিনি 437 কোটি টাকা থেকে 26 কোটি টাকা সরিয়ে ফেললেন। শ্রমিক ইউনিয়নের নেতা, আইনজীবী তাদেরকে সহায়তা দেওয়ার জন্য এবং নিজে লাভবান হওয়ার জন্য। তিনি এই ছোট কথাটা কেন বুঝতে পারছেন না, বা আপনারাই কেন বুঝাতে পারতেছেন না, এটা আমি বুঝতেছি না। দেশের ইতিহাসে এই প্রথম কোনো নোবেলজয়ী অর্থনীতিবিদের বিরুদ্ধে দুর্নীতির মামলায় চার্জ গঠন করা হলো। তার বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হলে 4 বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত দণ্ডিত হতে পারেন ডক্টর ইউনূস। ঢাকার বিশেষ জজ আদালত থেকে এনামুল কবির রূপম, চ্যানেল আই। বিএমইটির ছাড়পত্র থাকার পরও যারা মালয়েশিয়া যেতে পারেনি তাদের প্রকৃত সংখ্যা জানা জরুরি বলে মনে করেন অভিবাসন বিশ্লেষকরা। এই শ্রমিকদের অন্য কোনো দেশে পাঠানো যেতে পারে বলে পরামর্শ দিয়েছেন তারা। তবে রিক্রুটিং এজেন্সিগুলো ইচ্ছে করে শ্রমিক পাঠায়নি এমনটি নয় বলে মনে করেন জনশক্তি রপ্তানিকারক ব্যবসায়ীদের সংগঠন বাইরার মহাসচিব নাজিব বেগের রিপোর্ট। মালয়েশিয়া সরকারের ঘোষণা অনুযায়ী 14টি দেশের কর্মীদের দেশটিতে গত 31 মে প্রবেশের শেষ দিন থাকলেও বাংলাদেশ থেকে যেতে পারেননি অনেক শ্রমিক। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে এই সংখ্যা 17,000, যাদের সবারই ছিল জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ছাড়পত্র। মালয়েশিয়া যেতে না পারা শ্রমিকদের মধ্যে 3,000 কর্মী মন্ত্রণালয়ে অভিযোগ করেছে। এ নিয়ে মঙ্গলবার এক প্রতিক্রিয়ায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী জানিয়েছেন, বিপুল সংখ্যক কর্মী মালয়েশিয়ায় যেতে না পারার কারণ খুঁজতে গঠিত তদন্ত কমিটিকে আরও সময় দেওয়া হয়েছে। 5 দিন কর্মদিবস আমরা বাড়িয়ে দিয়েছি, ঈদের পরেই আমরা বসব। তবে অভিবাসন বিশ্লেষকরা বলছেন,
মালয়েশিয়ায় যেতে না পারা শ্রমিকদের সঠিক সংখ্যা ও তথ্য জানা জরুরি। এই যে যারা মালয়েশিয়া যেতে পারেনি, আমি 3000 হোক আর 4000 হোক, আমার কাছে মনে হয় যে সময়টা যেহেতু বাড়ানো হয়েছে, এই বর্ধিত সময়ের মধ্যে জেনুইনলি কোন কর্মী যেতে পারেনি, কেন যেতে পারেনি, তার একটা উপযুক্ত তথ্য প্রমাণ সহ যে সকল ব্যক্তিগত এজেন্সিকে পাঠাতে পারেনি তাদের সাথে মন্ত্রণালয় বসে বাইরের সাথে বসে একটা সুরাহা করবে, যে অর্থ দিয়ে থাকে সে অর্থ এখন তাদেরকে অন্য কোনো দেশে প্রেরণ করা হোক বা মালয়েশিয়া প্রেরণ করা, যদি পুনরায় খোলা হয় সেখানে প্রেরণ করা হোক, অথবা তার অর্থ ফেরত দেওয়া হোক। বাইরা মহাসচিব বলছেন, মন্ত্রণালয়ের তদন্তের পরই শ্রমিকদের মালয়েশিয়ায় যেতে না পারার প্রকৃত কারণ বেরিয়ে আসবে। কোনো চাইবে না ইচ্ছে করে তাদের কর্মীকে না পাঠানো, সে কি তার নিজের ইচ্ছা যেতে পারেনি, বা এজেন্সির দ্বারা গাফলতিতে যেতে পারেনি, কিংবা এমপ্লয়ার নেয়নি, নাকি ব্যাড এমপ্লয়ারের ইয়েতে কোটায় পড়েছে। এই সার্বিক যখন বিচার বিশ্লেষণ করে মন্ত্রণালয় একটা ফিগার আউট করবে, দ্যাট উইল বি দ্য রিয়েল ফিগার। সংকট সমাধানে মন্ত্রণালয়কে সর্বোচ্চ সহযোগিতা দেওয়ার কথা বলছেন বাইরা মহাসচিব। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন আগ্নেয়াস্ত্র কেনার সময় মাদকাসক্তি নিয়ে মিথ্যা তথ্য দেওয়ার মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন। যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যার অঙ্গরাজ্যের একটি আদালত এ বিষয়ে ফৌজদারি অপরাধের 3টি অভিযোগেই তাকে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছেন। অভিযোগ প্রমাণ হলে হান্টার বাইডেনের সর্বোচ্চ 25 বছর কারাদণ্ড হতে পারে। মাহফুজুল হাসানের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী দেশটির নাগরিকদের অস্ত্র কেনার অধিকার রয়েছে, কিন্তু অস্ত্র কেনার সময় ক্রেতাকে আবেদনপত্রে অবশ্যই উল্লেখ করতে হবে যে তিনি মাদকে আসক্ত কিনা। 2018 সালে হান্টার বাইডেন মাদকাসক্ত নন জানিয়ে অস্ত্র কিনে নিজের কাছে রাখেন। 11 দিন পর বড় ভাই প্রয়াত বিউ বাইডেনের স্ত্রী হ্যালি বাইডেন হান্টারের গাড়িতে আগ্নেয়াস্ত্রটি পেয়ে ডাস্টবিনে ফেলে দেন। সেখান থেকে এক ব্যক্তি অস্ত্রটি পাওয়ার পর পুলিশ সেটি উদ্ধার করে তদন্ত শুরু করে। এ নিয়ে মামলা হয়, তবে হান্টারের সহযোগিতা না পাওয়ায় মামলাটি স্থবির অবস্থায় ছিল। গত বছরের সেপ্টেম্বরে আবারও 1 মাসের তদন্ত শেষে হান্টারের বিরুদ্ধে 3টি অভিযোগ আনেন ডেলাওয়্যার অঙ্গরাজ্যের অ্যাটর্নি। তদন্তে জানা যায় অস্ত্র কেনার সময় হান্টার মাদকাসক্ত ছিলেন। এছাড়াও হান্টার আত্মজীবনী বিউটিফুল থিংসে লিখেন, বড় ভাই বিউ বাইডেনের মৃত্যুর পর 2015 থেকে 2019 সাল পর্যন্ত মাদক সেবন করতেন তিনি। তবে বিচার কাজ শুরুর পর আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন হান্টার। তার আইনজীবীদের দাবি, আগ্নেয়াস্ত্রটি কেনার সময় তিনি মাদকাসক্তি থেকে সুস্থ হওয়ার পর্যায়ে ছিলেন। 3টি অভিযোগে অভিযুক্ত হওয়ায় হান্টারকে 25 বছর পর্যন্ত কারাদণ্ডাদেশ দিতে পারেন আদালত। ছেলের বিরুদ্ধে মামলা ও দোষী সাব্যস্ত হওয়া নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আদালতের রায় মেনে নেবেন তিনি। প্রেসিডেন্ট হিসেবে নিজ সন্তানকে ক্ষমা করবেন না বলেও জানিয়েছেন জো বাইডেন। মাহফুজুল হাসান, চ্যানেল আই। এবার নি ও কেয়ার টি20 ওয়ার্ল্ড কাপ আপডেট। টি20 বিশ্বকাপে নামিবিয়াকে 9 উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে সাউথ আফ্রিকার পর সুপার 8 নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। টসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে নামিবিয়া। 43 রানে 8 উইকেট হারায় দলটি। এরপর অধিনায়ক জেরহার্ড ইরাসমাসের 43 বলে 36 রানের ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 72 রানের সংগ্রহ পায় নামিবিয়া। অস্ট্রেলিয়ার হয়ে 12 রানে 4 উইকেট নেন অ্যাডাম জাম্পা। জবাবে ব্যাট করতে নেমে 5 ওভার 4 বলে 13ই জুন কিংসটাউনে নেদারল্যান্ডসের পর 17ই জুন একই ভেন্যুতে নেপালের বিপক্ষে লড়বে টাইগাররা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে ওয়েস্ট ইন্ডিজে পৌঁছে টিম হোটেলে টাইগাররা পান উষ্ণ আতিথেয়তা। বিশ্বকাপ উপলক্ষে গান গেয়ে সাকিব শান্তদের স্বাগত জানান স্থানীয়রা। পূর্ণাঙ্গ বিশ্রাম শেষে আবারও অনুশীলনে ফিরবেন কোচ হাতুড়ি সিংহের শিষ্যরা। এই ম্যাচ জিতলে সুপার 8 প্রায় নিশ্চিত। বাংলাদেশের ইনজুরি কাটিয়ে পেসার শরীফুল ফিরতে পারে নেদারল্যান্ডসের বিপক্ষের ম্যাচে। টি20 বিশ্বকাপ নিয়ে আরও নতুন নতুন তথ্য জানাতে নিউজরুমের নি ও কেয়ার প্যাভিলিয়নে আছেন রাহুল রায়। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। রাহুল, বিশ্বকাপ নিয়ে আর কি নতুন তথ্য আছে আপনার কাছে? আলাফি, আপনাকে ধন্যবাদ। নামিবিয়াকে হারিয়ে সাউথ আফ্রিকার পর অস্ট্রেলিয়ার দ্বিতীয় দল হিসেবে এই টি20 বিশ্বকাপের সুপার 8-এ জায়গা করে নিয়েছে এবং এই ম্যাচে কিন্তু অস্ট্রেলিয়ার লেগ স্পিনার অ্যাডাম জাম্পা
অস্ট্রেলিয়ার প্রথম পুরুষ ক্রিকেটার হিসেবে টি-20-তে 100 উইকেট শিকারের গৌরব অর্জন করেছেন। তবে এই গৌরব অর্জন কিন্তু বাংলাদেশের দুজন খেলোয়াড় আগেই করেছেন, একজন সাকিব আল হাসান, আরেকজন মুস্তাফিজুর রহমান। এর মধ্যে সাকিব আল হাসান 147 উইকেট নিয়ে কিন্তু এই টি-20 আন্তর্জাতিক টি-20-তে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী হিসেবে আছেন। এবং আমরা যদি টি-20 বিশ্বকাপের কথা বলি, সেই ক্ষেত্রে কিন্তু 47 উইকেট নিয়ে সাকিব আল হাসান একদম প্রথমে রয়েছেন টি-20-তে সর্বোচ্চ উইকেট শিকারী হিসেবে। সাকিব আল হাসান বাংলাদেশ দুজন পরিপূরক। সাকিব আল হাসানের কথা যেহেতু বলছি, বাংলাদেশের কথা তো বলবই। আমরা দেখলাম যে এর মধ্যে ওয়েস্ট ইন্ডিজে পৌঁছে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। নেদারল্যান্ডসের বিপক্ষে আগামীকাল রাত 8:30টায় তারা মাঠে নামবে এবং এই ম্যাচ জিতলেই কিন্তু বাংলাদেশের সুপার 8-এ যাওয়াটা অনেকটা এগিয়ে যাবে, নিশ্চিত হয়ে যাবে, এক পা দিয়ে দিবে। তবে এখন বাংলাদেশের খেলা নিয়ে আফসোস তো রয়েইছে, সাউথ আফ্রিকার বিপক্ষে হেরে গেল, আম্পায়ারের একটি সিদ্ধান্ত নিয়ে আলোচনা হচ্ছে। তবে সাকিব আল হাসান সাকিবের মতো খেলতে পারছে না, এটি নিয়েও কিন্তু আলোচনা হচ্ছে। তো আমরা আশা করব এই ম্যাচেই সাকিব তার নিজের মতো করে ফিরবে এবং বাংলাদেশে একটি দুর্দান্ত জয় পাবে। ছোট্ট করে আজকের ম্যাচ নিয়ে বলব, ভারত এবং ইউএসএ, এই ম্যাচটি নিয়ে বলতে হবে একটি মজার বিষয়, সেটি হচ্ছে যে আমার মনে হয় যে প্রথমবারের মতো পাকিস্তান আজকে ভারতকে সমর্থন করবে। কেননা আজকে যদি ভারত ইউএসএর বিপক্ষে জিতে, সেই ক্ষেত্রে কিন্তু পাকিস্তানের যে সম্ভাবনা সেটি জিয়ে থাকবে। ইউএসএ যদি এর পরের ম্যাচটিও হারে এবং পাকিস্তান যদি এর পরের ম্যাচটি জিতে যায়, সেই ক্ষেত্রে কিন্তু পাকিস্তানের সুপার 8-এ যাওয়ার রাস্তা তৈরি হবে। তবে আজকে ভারত এবং ইউএসএ দুই দলের জন্য আসলে সুপার 8-এ যাওয়ার ম্যাচ, যারাই জিতবে সুপার 8 নিশ্চিত হবে। আল্লাহ হাফেজ। ধন্যবাদ রাহুল। টি-20 বিশ্বকাপে এবারে চমক দেখানো দল মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে রাতে মাঠে নামছে বিশ্বকাপের হট ফেভারিট ভারত। নিজেদের প্রথম দুই ম্যাচেই জয় তুলে নিয়ে পূর্ণ 4 পয়েন্ট পেয়েছে যুক্তরাষ্ট্র ও ভারত। সুপার 8-এর পথে এগিয়ে যেতে এই ম্যাচেও জয়ের জন্য মরিয়া যুক্তরাষ্ট্র ও ভারত। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে যুক্তরাষ্ট্র ও ভারতের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে খেলতে নেমে বিশ্বকে চমকে দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রথম ম্যাচে কানাডার বিপক্ষে জিতেছে 7 উইকেটে। কানাডার পর শক্তিশালী পাকিস্তানকেও হারায় দলটি। পাকিস্তানকে হারানোর পর ভারতকে হারানোর হুমকি দিয়ে রেখেছেন যুক্তরাষ্ট্রের অধিনায়ক। সংবাদের এই পর্যায়ে নিয়ে নিচ্ছি বিরতি। ফিরে এলাম বিরতির পর। কুমিল্লার দাউদকান্দিতে গরুবাহী ট্রাক উল্টে দুজন নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান সকাল 9টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির ইলিয়টগঞ্জে গরু বোঝাই ট্রাকটি একটি কাভার্ড ভ্যানকে পেছন থেকে ধাক্কা দিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে দুজন নিহত হন। পুলিশ জানায় নিহতদের একজন কুমিল্লার লাকসাম উপজেলার গরু ব্যবসায়ী রাসেল মিয়া, আরেকজন ট্রাকের হেল্পার বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনা কবলিত গাড়ি থেকে গরুগুলো উদ্ধার করে ফাঁড়িতে নেওয়া হয়েছে। ট্রাক চালক পলাতক। চাঁদপুর শহরের পুরান বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে আলামিন খান নামে এক যুবক নিহত হয়েছেন। ওই ঘটনায় 3 পুলিশ সদস্য সহ আহত হয়েছেন অন্তত 12 জন। বুধবার রাতে পুরান বাজার মেরকাটিস রোড ও নিতাইগঞ্জ রোডে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আলামিন খান স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ খানের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান কিছুদিন আগে পুরানবাজার মেরকাটিজ রোডের রনি নামে এক কিশোরের সাথে নিতাইগঞ্জ রোডের জুয়েল নামে আরেক কিশোরের হাতাহাতির ঘটনা ঘটে। ওই ঘটনাকে কেন্দ্র করে বুধবার রাতে সংঘর্ষ শুরু হয়। কয়েক ঘন্টা ধরে সংঘর্ষে ওই হতাহতের ঘটনা ঘটে। কারা ঘটনাটি ঘটিয়েছে এবং কি কারণে ঘটছে আমরা দেখছি। আমাদের পুলিশ সদস্য আহত হয়েছে, বেশ কয়েকজন এই হাসপাতালে ভর্তি আছে, কয়েকজনের অবস্থা সিরিয়াস। গাজায় যুদ্ধবিরতির জন্য চুক্তিতে পৌঁছাতে প্রস্তুত রয়েছে হামাস। বিবিসিকে একথা জানিয়েছেন হামাসের এক সিনিয়র কর্মকর্তা। সামি আবু জুহরি নামের ওই কর্মকর্তা আরও বলেন, তারা যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করেছেন এবং বিস্তারিত আলোচনার জন্য প্রস্তুত রয়েছেন। তবে স্থায়ী যুদ্ধবিরতির জন্য ইসরায়েলের প্রতিশ্রুতি প্রয়োজন বলে জানিয়েছেন তিনি। সোমবার রাতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় 6 সপ্তাহের যুদ্ধবিরতির মার্কিন প্রস্তাব পাশ হওয়াকে ইতিবাচক বলেছে হামাস এবং ফিলিস্তিন ইসলামিক জিহাদ। এ ব্যাপারে একটি চুক্তিতে পৌঁছাতে রাজি বলেও জানিয়েছেন তারা। তবে এ বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি ইসরায়েল। যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনা হামাস গ্রহণ করায় এতে আশাব্যঞ্জক বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। এবার নিটোলটাটা কৃষি সংবাদ।
বগুড়ায় কোরবানি ঈদের জন্য ৭.৫ লাখ পশু প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে শেরপুর উপজেলায় কোরবানির পশু রয়েছে ৭৩,০০০। এবার গরু মোটা তাজা ও লালন পালনে খরচ বেশি হওয়ায় দাম নিয়ে চিন্তিত খামারিরা। কুষ্টিয়ায় গরু লালন পালন করে স্বাবলম্বী হয়েছেন এই অঞ্চলের অনেক নারী। নারীদের লালন পালন করা ৩ শতাধিক গরু তোলা হবে কোরবানির হাটে। বগুড়া থেকে রৌফ জালাল ও কুষ্টিয়া থেকে আনিসুজ্জামান ডাবলুর পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। পশু খাদ্যের দাম বেশি হওয়ায় এবার খামারিদের লালন পালনের খরচ বেড়েছে প্রায় দ্বিগুণ। সম্পূর্ণ প্রাকৃতিক ও দেশীয় খাবার খাইয়ে গরু মোটা তাজা করেছেন বগুড়ার খামারিরা। আমি গরু 5 বছর ধরে পালি, আমার গাভীরই বাছুর, এটা পালন টালন করা হয়, খুব শখের গরু আমার। আর এক খিলে হলো খোল, ভুসি, গুঁড়া, এলে আমি খিলাই, আর কাঁচা ঘাস ক্যার এলে আমি খিলাই। গরু এবং মহিষ মিলে 96টা আছে। আমাদের 6টা মহিষ আছে, বাদ বাকি গরু মানে দেশি শাহিওয়াল, হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গরু আছে। সর্বনিম্ন 2 লক্ষ থেকে 7-8 লক্ষ টাকা পর্যন্ত গরু পাওয়া যাবে। এই গরুর ওজন হচ্ছে 1.5 টন, আমি দাম চাচ্ছি 35 লক্ষ টাকা। যদি সরকার বাইরে থেকে গরু আমদানি করে তাহলে আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে, আর যদি বাইরে থেকে গরু না আসলে তাহলে হয়তো একটু বেচাকেনা করে আমাদের কিছু আসবে হয়তো। এবার কোরবানি ঈদে শেরপুর উপজেলাতেই 500 কোটি টাকার বেশি লেনদেন হবে বলছে উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় অর্ধশতাধিক নারী পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF এর প্রশিক্ষণ ও অর্থ সহায়তা নিয়ে কোরবানির পশু লালন পালন করেছেন। বিফ ক্যাটল ফ্যাটেনিং এই পদ্ধতিতে আমরা গরু পুষছি এবং ব্যয় সাশ্রয়ী করছি। এটা হচ্ছে অল্প সময়ে গরুকে মোটা তাজাকরণ করা যায় এবং গরুতে আমরা লাভবান হয়, এতে কোনো ক্ষতি নাই। লোন নিয়ে আমার হলো কি যে 2টা গরু কিনেছি 1,33,000 টাকা দিয়ে। সেই গরু এখন বেচতে গেলে বর্তমান 2,80,000 এরম যাবে। জেলায় প্রাণীজ আমিষের চাহিদা পূরণ, দারিদ্র্য দূরীকরণ, দক্ষ খামারি তৈরি ও নিরাপদ এবং স্বাস্থ্যসম্মত মাংসের উৎপাদন, আধুনিক খামার ব্যবস্থাপনা ও নারীদের কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করছে সরকারি বেসরকারি নানা সংগঠন। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। বৃষ্টি আর উজানের ঢলে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদে তীব্র ভাঙন দেখা দিয়েছে। এরই মধ্যে বিলীন হয়েছে বসত ভিটা, ফসলি জমি, গাছপালা সহ বিভিন্ন স্থাপনা। ভাঙন আতঙ্কে ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নিচ্ছে মানুষ। ভাঙন প্রতিরোধে বাঁধ নির্মাণ সহ প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী। শ্যামল ভৌমিকের তথ্য ও ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের নামাজের চর, দক্ষিণ নামাজের চর এবং রৌমারী উপজেলার চর শৌলমারী ইউনিয়নের সোনাপুর সহ ব্রহ্মপুত্র পাড়ের বিভিন্ন এলাকার 12টি পয়েন্টে শুরু হয়েছে তীব্র ভাঙন। নদীগর্ভে বিলীন হচ্ছে বসতবাড়ি, ফসলি জমি ও গাছপালা সহ বিভিন্ন স্থাপনা। অধিকাংশ মানুষ বসতবাড়ি সরিয়ে নিলেও বাধ্য হয়ে অনেকেই নদী তীরেই বসবাস করছেন। ঘর তুলনা জায়গা নেই, যদি আপনারা রক্ষা না করেন, সরকার যদি রক্ষা না করে, তাহলে তার বুদ্ধি নেই। আমার একটি ঘর আছে, কাছেরই ঘর হয়ে গেছে, আমি হয়ে গেছি কেমন পড়াই শেষ হয়ে গেছে। মানুষ খুব দুর্ভোগী আছে, ঘর দুয়ার ভাঙ্গা চুরা জায়গায় 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 চলে গেতাইছে। বাড়িটা ভাঙ্গে গেলে আমরা যাবো কোথায়? সরকার যেন আমাদের দিকে নজর করে। বালু ভর্তি জিও ব্যাগ ফেলে প্রতিরোধের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। অতীতের মতো এই বছরে আর টাকার কোনো ঘাটতি নাই। যে সমস্ত পয়েন্ট আমাদের দুর্বল আছে আমরা সব চিহ্নিত করেছি। জিও বস্তা প্রকিউরমেন্ট চলছে। ইনশাআল্লাহ আমরা কোনো জায়গায় ওই বাড়িঘর দুয়ার বা স্থাপনা ভাঙতে দেব না। ভাঙন প্রতিরোধে প্রতিরক্ষা বাঁধ নির্মাণ সহ বিভিন্ন প্রকল্প চলমান আছে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী। এই যে অর্থনৈতিক মন্দার ভিতরেও যে সরকার এই সমস্ত নদী ভাঙন এলাকার জন্য যে প্রকল্প উনি যে প্রকল্প অনুমোদন দিচ্ছেন, এটা তো একটা বিশাল সাহস, বিরাট পরিচয় দরকার। চলমান প্রকল্পের কাজ দ্রুত শেষ করার দাবি জানিয়েছেন ভাঙন কবলিত মানুষ। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবার খেলার খবর।